ちゃんと教えてくれないと誰でも分かれへんでしょ。ওকে ছোট শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি মুয়াজ ফ্রম ওসাকা, জাপান। আজকে এজেন্সির বিষয়ে কিছু কথা বলবো। জাপানিজ কনসালটেন্সি, যারা বাংলাদেশ থেকে জাপানে স্টুডেন্ট ভিসায় বিভিন্ন রকমের স্টুডেন্ট পাঠায় তাদের সম্পর্কে, তাদের কিছু কর্মকাণ্ড নিয়ে কথা বলবো। যে কর্মকাণ্ডগুলোতে স্টুডেন্টগুলো খুবই খুবই অসুবিধার সম্মুখীন জাপানে হয় এবং তাদের সম্পর্কে কিছু শব্দবোমা নিক্ষেপ করে সেপুদার মতো। সবাই প্রথমে না জাপানি স্টুডেন্ট ভিসা আসার সময় কিছু বিপদ সম্পর্কে বলি। কি 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 বিপদ আপনার চোখের সামনে দিয়ে ঘটে যায়, যেগুলো আপনি বুঝেন না, কিন্তু পরে এসে পস্তাইতে হয় এই জিনিসগুলো নিয়ে। ঠিক আছে, প্রথমত গাক্কো সিলেক্ট। পোলাপান বর্তমান গাক্কো সিলেক্ট করার পরে জানেই না যে আমার গাক্কো কোনটা, মানে গাক্কোর নাম কি। গাক্কো মার্ক সব সিলেক্ট হয়ে যায়, ইন্টারভিউ হয়ে যায়, ঠিকমতো জানে না যে গাক্কোটা কোথায়, গাক্কোর সঠিক অ্যাড্রেসটা কি, গাক্কোর সঠিক নামটা কি, এরকম তাদের জানানো হয় না, বা হইলেও নাকি ওরা বোঝে না, আল্লাহ জানে। আর দ্বিতীয়ত হইতেছে বর্তমানে মেজর একটা সমস্যা হয়ে দাঁড়াইছে, জাপানে আসার পরে স্টুডেন্টদের ডরমিটরি নাই, থাকার জায়গা নাই। এর উপরে মেসেজ দিয়ে বেড়াইতেছে, ভাই আমার অমুক তারিখে আমার ফ্লাইট, আমার যাওয়ার ডেট পড়ছে, আমি টিকিট কেটে ফেলছি, কিন্তু ভাই আমি এখনো বাসা খুঁজে পাইতেছি না, বা জাপানে কোথায় থাকবো, কী করবো, আমি এরকম জায়গাতে, ভাই আমি টোকিওতে যাবো, আমি সিন্ধুকুতে যাবো, আমি শিবুয়াতে যাবো, আমি কী বলে আমি নিপ্পনবাসী যাবো, আমি শিনসাইবাসী যাবো, আমি নাম্বার আশেপাশে আমার গাক্কো, আমার একটা বাসা খুঁজে দেন। এরকম ভাই বহুত অ্যাভেলেবেল মেসেজ পাওয়া যায় বর্তমানে। এটা বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়াইছে বর্তমানে। গাক্কোর ডরমিটরি নাই, আর এরা চান্ত বসিয়েতে করে নাই তোনে। আর এইসব স্টুডেন্টদের ডরমিটরি নাই, এরা কিন্তু ভাই আগে থেকে জানে না। সিভি আসার পরে যখন গাক্কো হারাও করতে যায়, গাক্কো পে করতে যায়, তখন গিয়ে তারা জানতে পারে যে আমার ডরমিটরি নাই, আমার নিজের বাসা নিজের খুঁজে নিতে হবে। ওকাশি দেশও ভাই, আপনি যদি একটা স্টুডেন্টের কোনো একটা স্কুলে অ্যাডমিশন দেওয়ান, সেই স্কুল সম্পর্কে সম্পূর্ণ তথ্য স্টুডেন্টকে দেওয়া উচিত বলে কি এটা আপনি বাধ্য তাকে জানাইতে। সে আপনার কাস্টমার, আপনার তাকে সম্পূর্ণ সেচুমে করতে হবে, সম্পূর্ণ ব্যাখ্যা করতে হবে যে আপনার স্কুলটা এরকম, আপনি এরকম এমন জায়গায় যাবেন, এটা আপনার স্কুলের ঠিকানা, এটা আপনার স্কুলের নাম, আপনার স্কুলের ডরমিটরি আছে কি নাই, আপনার স্কুলের সাবজেক্ট এরকম। তারপরে না সেই স্টুডেন্টরা চিন্তা করে দেখবে যে আমি কি স্কুলে যাব, আমার কি লোকেশন যাওয়া ঠিক হবে কি ঠিক হবে না। কিন্তু পোলাপান জানেই না। আপনি ইন্টারভিউ দেওয়া দিলেন, যেখানে মন চায় তুই এখানে যা, তুই এখানে যা, এরকম তো হইতে পারে না ভাই। ঠিক আছে, আমার পছন্দ, আমি কোথায় আসবো না আসবো সেটা আমার পছন্দ হইতে হবে। তারপরে ফোর্স করা যাবে না কাউকে, অগাত্তানুকাই ফোর্স করা যাবেই না। যাই হোক, এই হচ্ছে ভাই ডরমিটরি সমস্যা। ঠিক আছে, ডরমিটরি সিইউ আসার পরে তারপরে জানতে পারে যে ডরমিটরি আছে কি নাই। আচ্ছা, ডরমিটরি আছে কি নাই সেটা নয়, আপনি আপনার যে ইনভয়েসটা দেয় কহি হারাও করার সময় সিইউ আসার পরে, তো ওই ইনভয়েসে লেখা থাকে যে ডরমিটরির ফি আছে কি নাই। আচ্ছা, স্টুডেন্ট নাই জানতে পারলো না যে এখানে ডরমিটরি নাই, কিন্তু আপনি তো ওই স্কুলের সাথে আগে গেছেন, ওই স্কুলে আগে গিয়ে আপনার প্রতিনিধি ওইখানে পাঠাইছেন, ওইখানে পাঠানোর পরে আপনি ওই স্কুলের সাথে হ্যান্ডশেক করছেন, ওদের সাথে আপনি বিজনেস ডিল করছেন। আমার এজেন্সি থেকে, আমার কনসালটেন্সি থেকে আপনি কিছু স্টুডেন্ট নেন, কিছু ইন্টারভিউ নেন, এরপরে আপনি তাদের যদি ভালো লাগে তারপরে তাদের ফাইল প্রসেসিং করেন। আমরা বাংলাদেশ থেকে ডকুমেন্ট পাঠাইতেছি, আপনারা জাপান এম্বাসিতে গিয়ে এগুলো সাবমিট করার পরে তারপরে স্টুডেন্টগুলোকে আপনার স্কুলে অ্যাডমিশন করান। আপনাদের প্রতিনিধি তো এখানে যাওয়ার পরে তাদের সাথে কথা বলে, তখন কিন্তু আপনাদের সব কিছু ডিটেলস দেয় তারা, যে আমার স্কুলে কিন্তু বাই ডরমিটরি নাই, আমার স্কুলে এই সুযোগ সুবিধা আছে, আমার স্কুল এই জায়গায়, এটা আমার স্কুলের লোকেশন, আমার স্কুলে কোথায় মানে জব দেওয়ার মতো, বা কোথায় লিঙ্ক আপ আছে আমাদের টিচারদের, যে এমন জায়গায় জব দিতে পারে। এগুলো তো আপনাদের প্রতিনিধি সেখানে গিয়ে তারপরে কথা বলার পরে আপনারা স্কুলটার সাথে একটা চুক্তিতে আসেন। তাহলে আপনারা যদি এই কথা যদি বলেন যে ভাই সিইউ আসার আগে আমরা জানতে পারি না, যে অসম্ভব, সিইউতে মানে ইনভয়েসে লেখা থাকবে যে ডরমিটরি ফি দিতে হবে কি না দিতে হবে, তারপরে ভাই বুঝতে পারবো। এটা ভাই ওকাশি ভাই, ঠিক আছে, ওকাশি করে। এরকম যদি কোনো এজেন্সি করে থাকেন, করছেন তো অবশ্যই, না করলে আমি খুঁজেছি কোন জায়গা থেকে, ঠিক আছে। তবে যদি করে থাকেন তাহলে নামটা জানি না রে ভাই, নামটা জানলে আজকে করে দিতাম, আজকে মাথার গরম আছে। যাই হোক,
এরকম করেন না, কি দরকার আছে ওদের একজনের গালাগালি শোনার? একটা স্টুডেন্ট জাপান আসার পরে আপনার এত ওই জায়গা থেকে বাংলাদেশ থেকে তো এত আপনার আদর করে, এত কিছু করে, সেই পাওয়ার পরে কত সুন্দর মিষ্টি কিনে নিয়ে আসে, মাছ মাংস যা চাবেন খুশিতে আপনি যা চান তাই দিবে। স্টুডেন্ট এত খুশি হয়ে যায়, সেই পাওয়ার পরে আপনি যা চান তাই দিবে আপনারে। তারপরে যদি তার সাথে আপনি জানি শুনে এমন একটা কাজ করেন তাহলে তো হবে না, ঠিক আছে? আর স্টুডেন্টের দোষ আছে ভাই, এরা আগে থেকে জানে না, মনে করে যে হইলেই হইলো, ঠিক আছে? হইলেই হইলো না ভাই, বান্দরবন আর ঢাকার ভিতরে পার্থক্য আছে, এটা বুঝতে হবে আপনার। জাপানে এই সমস্যাগুলো বর্তমান হইতেছে, ঠিক আছে? ডরমিটরি যদি না থাকে তাহলে আপনারা বাসার ব্যবস্থা করে দেন না কেন? আপনারা আপনাদের প্রতিনিধি যে আছে তাদের কাছ থেকে বাসার ব্যবস্থা করান, তাহলেই তো হয়, জিনিসটা সুন্দর হয়। এমন যদি না করতে পারেন তাহলে তো ভাই ঝামেলা। কারণ জাপানের রাস্তাঘাটে আপনাদের এজেন্সির পোলাপানরা এই কিছুদিন পরে এসে আপনাদের গালাগালি করবে, অকথ্য ভাষায় গালাগালি করবে, আর এই গালাগালি আপনারা সহ্য করতে পারবেন না। পারলে আপনার আগের স্টুডেন্ট যারা আছে তাদের বলে দেন যে তোমরা তো গেছো, তোমরা তো এখন ইচ্ছা করলে যাবে শোকায় টোকায় করতে পারো, তো আমাদের নতুন স্টুডেন্টগুলোরেও শোকায় করাই দাও। একটা চেন সিস্টেম তৈরি করেন না, তাহলে তো প্রমাণগুলো সুখে থাকে। প্রত্যেক এজেন্সির তো আগের ব্যাচের স্টুডেন্ট আছে, তাই না? তাদের বলে রাখেন, বা যারা আসবে তাদেরও বলেন যে তোমরা গেলে কিন্তু তোমরা এরকম শোকায় করাই দেবা যদি সুযোগ থাকে আর কি। তাহলে কিন্তু একটা চেন সিস্টেম তৈরি হয়ে যায়। চেন সিস্টেম তৈরি হলে বাংলাদেশিরা কিন্তু বিপদে পড়ে না খুব একটা। কিন্তু এখানে এসে ইদানিং বাংলাদেশের বিপদে পড়ে দেখা যায়। সবচেয়ে কষ্ট লাগে ভাই যারা জাপানে আসবে, আসার পরে বলতেছে যে ভাই সিন্ধুকুতে বাসা দরকার, ভাই নামবাতে বাসা দরকার, ভাই সিনসাইবাসী বাসা দরকার, ভাই নাগাহরিবাসী বাসা দরকার, ঠিক আছে? তো এসব জায়গায় বাসা নিতে গেলে আমারে বলেন বাসা নেওয়ার জন্য, ভাই আমার পক্ষেই কষ্ট, ঠিক আছে? বাসা নিতে যখন বাসা নিতে হ্যাভি ঝামেলা, এটা যারা জাপানে থাকে তারা ভালোভাবেই বুঝে, হ্যাভি ঝামেলা এটা বাসা নিতে। তো এরকম তো কেউ সচরাচর নেবে না, ঠিক আছে? আর শুধু ফেসবুকে আইসে আপনার সুন্দর সুন্দর টপিক বানায় ভিডিও করলেই তো আপনার স্টুডেন্ট তো ঠিকই ভর্তি করতে পারবেন, কিন্তু তাদের মন পাবেন না ভাই। আর যদি মন না পান তাহলে ব্যবসা বেশি দিন টিকবে না, ঠিক আছে? এটা কিন্তু আপনার বিজনেস, আর তারা আপনার কাস্টমার। ওকে এক সামা দেশো খ্যাকু সামা সকমাদের রিকাইস্ট করে বা। যাই হোক, অত কথা নাই। এই হচ্ছে প্রথম সমস্যা ভাই। সমস্যা নম্বর 1 হচ্ছে ডরমিটরি না থাকার কারণে বাসা পায় না পোলাপান, আর পরে জানার কারণে এই বাসা নিয়ে ঝামেলায় পড়ে যায়। না এজেন্সির থেকে বাসা খুঁজে দিতেছে, না ওরা নিজেরা বাসা ম্যানেজ করতে পারতেছে। এরে ওরে মেসেজ দিয়ে পাগল হয়ে ভাই আমার একটা বাসা দরকার, আমার টিকিট কাটা হয়ে গেছে, আমার বাসা নাই। এই হচ্ছে 1 নম্বর সমস্যা। আর 2 নম্বর সমস্যা হচ্ছে কি, টিউশন ফি দেওয়ার সময় আপনার সাধারণ যে টিউশন ফি হওয়ার কথা এর থেকে হিউজ পরিমাণে বেশি টিউশন ফি হয়, অতিরিক্ত বেশি। এখন এটা এজেন্সির দোষ না, ঠিক আছে? এজেন্সির দোষ আছে, কিন্তু পরে আসতেছে এজেন্সির দোষ কোথায় আছে। কোন আপনার যেই গাক্কতে স্টুডেন্টগুলো পাঠাবেন, আপনি যেই গাক্কতে আসবেন ওই গাক্কর কী কী কোর্স আছে, হইতে পারে সেটা নিহঙ্গ গাক্ক, কিন্তু এক্সট্রা কোর্স থাকে কিন্তু, ঠিক আছে? অনেক নিহঙ্গ গাক্ক আছে, ওদের সাথে ওদের ইউনিভার্সিটিও আছে, আবার ওদের সেনমন গাক্ক আছে, আবার অন্য অন্য এক্সট্রা ছোটো ছোটো কোর্সও আছে। তো এইগুলো যদি একসাথে অ্যাড হয়ে থাকে, ঠিক আছে? তো এই যদি অ্যাড হয়ে থাকে, যদি আমার নিয়ম করতে ভর্তি হলে পরে আর তোমার এই কোর্সটা করতেই হবে, তাহলে ভাই আপনি আগে ওই স্টুডেন্টকে জানাইতে হবে, যে কিনা ওই গাক্কতে ইন্টারভিউ দিতেছে তাকে জানাইতে হবে যে ভাই দেখো এরকম এরকম কিন্তু কাহিনী, এই গাক্কতে তুমি ইন্টারভিউ দিবা, কিন্তু এখানে কিন্তু এক্সট্রা কোর্স আছে, সেটা তোমার করতে হবে বাধ্যতামূলক, নাহলে তুমি এই গাক্কতে ভর্তি হতে পারবা না, ঠিক আছে? এটা কিন্তু আপনাকে বলতে হবে। এটা যদি না বলেন তাহলে সিও আসার পরে যদি আপনি তাকে বলেন যে ভাই এই যে তোমার ইনভয়েস আসছে, এখানে তোমার এক্সট্রা একটা কোর্স আছে, এই যে 5 লাখ আরও বেশি, পড়লো নাকি বিপদে ভাই, বিশাল বিপদ না তখন? পোলাপানি এমনি তো গিরি সবাই তো বড়লোক না, তাই না? গিরি টাকা দেয় একদম, টাই টাকা দিয়ে তারপরে হচ্ছে জাপানে অনেকে আছে আসে। এমন একটা স্টুডেন্ট যদি আপনি বলেন যে তোমার আরও 5 লাখ বেশি লাগবে এই মুহূর্তে, তাহলে পরে একটা ঝামেলা না? সিরিয়াস আসার পরে অবশ্যই টিউশন ম্যানেজ করে রাখছে, ব্যাংক স্টেটমেন্ট সব কিছু রেডি করে রাখছে, তখন আপনি বলতেছেন যে তোমার আরও 5 লাখ বেশি লাগবে, তোমার এই কাজ করতে এই কোর্সটা, এই কোর্স সুইতেই মানে এই কোর্স অ্যাড হয়ে আছে, তাহলে ভাই বিশাল ঝামেলা। ভাই এগুলা যদি আপনি আগে থেকে যদি তার বোঝায় বলেন তাহলে ভাই ব্যাপারটা ভালো হয়, তার জন্য ভালো হয়। তার মন চাইলে সে এখানে আসবে, না মন চাইলে আসবে না, সিম্পল ব্যাপার। সে অন্য কোনো বাক্য চুজ করবে, ঠিক আছে? এটা তো তাকে তো আপনি জোর করতে পারেন না, বা কাউকে আপনি জোর করতে পারেন না যে তোমার এখানে যাইতেই হবে বা এই সেই কাহিনী, ঠিক আছে? যদি জোর করেন তাহলে আগে থেকে তাকে একদম স্পষ্ট বোঝাইতে হবে যে ভাই এই কাহিনী, এই কোর্স এখানে অ্যাড হয়ে আছে, তারপরে হইতেছে তুমি এখানে যদি যাইতে চাও তাহলে কিন্তু তুমি ক্যান্সেল করতে পারবা না, তোমার সিরিজ দিয়ে আসে,
তখন আপনি তারা নাই বলতে পারেন যে হ্যাঁ তোমার তো আমি আগেই বলছি, তাই তুমি এরকম এখন ক্যান্সেল করতে পারবা না, তখন আপনি জোর করতে পারেন তাকে। কিন্তু আপনি বলেন না, পোলাপানটার বিপদে ফেলায় তারপরে কি বলে জোরাজোরি করবেন, এরকম তো হবে না ভাই। ঠিক আছে, জাপানে যারা নতুন আসবেন তারা অবশ্যই এজেন্সি থেকে আগে আপনার স্কুলের সম্পূর্ণ সম্পূর্ণ A to Z সব কিছু বিস্তারিত জানবেন। কোথায় স্কুল, কোন লোকেশনে স্কুল, কোন শহরে স্কুল, ওই স্কুলে কী কী আছে, সুবিধা অসুবিধা কী, A to Z সব কিছু জানার পরে তারপরে ইন্টারভিউ দিবেন। কারণ এটা বাধ্য, আপনি কাস্টমার, ঠিক আছে, আপনি কাস্টমার, আপনার তারা বাধ্য হতে কী বলে তারা বাধ্য, আপনি কাস্টমার, তারা বাধ্য আপনাকে জানাইতে। ঠিক আছে, আপনার ইচ্ছা ভাই, আমার ইচ্ছা বা আপনার ইচ্ছা, আপনি জাপানে আসতেছেন, আপনি নিসঙ্গ শেষ করার পরে কোথায় ভর্তি হবেন না হবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, আপনি সেনমনে ভর্তি হবেন, আপনি ওসাকাতে থাকবেন, শিজোকাতে যাবেন, নাগোয়া যাবেন না টোকিও যাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাদেরকে বাধ্য করার মতো তো এরকম কোনো এখানে কোনো কথাই আসবে না। জাপান কাউকে বাধ্য করে না। ঠিক আছে, এরকম কোনো রুলস নাই যে আপনার ওখানে পড়তেই হবে বা এরকম করতেই হবে, আপনার ইচ্ছা। জিনিসটা বুঝাইতে পারছে কিনা ভাই, গোমেন নে এইভাবে কথা বলার জন্য। আমরা এবার অনেকে বলে যে খ্যাত ম্যাথ এই আগর বাগর কথা বলতে পারি না, ইউটিউবে এসে পাই এরকম কথা। ভাই কাদের সাথে আমি এত সুন্দরভাবে মেসেজ করে ইমেল টিমেল করে মানে কথা বলবো, যাদের সাথে আমার 1 মাস 2 মাস 3 মাস পরেই আপনার জাপানের কোনো কন্দনিতে বা জাপানের কোনো অলিগলিতে বা কোনো ট্রেনের মধ্যে দেখা হবে, মজ ভাই কী অবস্থা, আমি ভাই ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তাদের সাথে কি আমি ইমেল লিখবো, সুই মাসে হুঞ্জিত ছোয়া দোনোই না নাই ওদের ওখানে সারে মাস্কা, সুন্দর করে ইমেল লিখবো, দেখা হবে ভাই কদিন পরেই। ভাই ব্রাদার 100 ভাই ব্রাদার, ও তারাও আসতেছে, আমি ওইখানে আছি। ঠিক আছে, তো এরা নাই, যেটা বলতে চাই সেটা ভাই বুঝাইতে পারলেই তো হয়েছে নাকি। কি দরকার আছে অত ভাবভঙ্গি নিয়ে অত সুন্দরভাবে এখানে ব্যাকগ্রাউন্ড লাগায়, কোনো ইরা নাই। আমি এমনি করলে আপনারা বুঝবেন, এখানে যদি সুন্দরভাবে আমি ডেকোরেশন কইরা বা সুন্দর কোনো বিউটি দেখায় বলি তাও বুঝবেন। এটা বোঝার কথা যে আপনার আসার আগে আপনার এইটুকু সাবধানতা অবলম্বন না করলেই না, কারণ এজেন্সি আপনার উপর চাপাই দিলেই তো হবে না। আপনার ইচ্ছা আপনি কি করবেন না করবেন, টাকা আপনি দিতেছেন রে ভাই, ভবিষ্যৎ আপনার, ফিউচার আপনার। ঠিক আছে, কিন্তু কনসালটেন্সি যেগুলো আছে ভাই, যারা ভালোভাবে কাজ করতেছে তারা ভাই সন্তনী সম্মান পাওয়ার যোগ্য, বিকজ তারা স্টুডেন্টদের ভবিষ্যৎ গড়ার একটা রাস্তা দাঁড়াইতে, তাই না, তারা একটা রাস্তা দেখাইতেছে, তোমরা এই রাস্তায় যাও, তাইলে তোমরা কি ভালোভাবে জীবনে কিছু করতে পারবা। জিনিসটা সুন্দর না, জিনিসটা সুন্দর, কিন্তু যারা এরকম জালিয়াতি মালিয়াতি করে বেড়াইতেছে তারা কিন্তু ভাই সুন্দর না, তারা ভাই দায়ী খিরাই। ঠিক আছে, দায়ী খিরাই আছো তাদের। জাপানি রাস্তাঘাটে যারা আগের বছর যারা আসছে তারা ভাই এরকম গালাগালি করে। যদি বিশ্বাস না হয় আমার কথা, তাহলে আপনার আগের বছর পোলাপান যারা আসছে তাদের বা যাদের পাঠাইছেন, একটু জাপানের যদি কোনো কাছের যদি কোনো মানুষজন থাকে তাদের কাছ থেকে একটু গোপনে গোপনে খোঁজ নিন। রাস্তাঘাটে দেখা হইলো যে ভাই আমার এজেন্সি সম্পর্কে বা আমার এই প্রতিষ্ঠান সম্পর্কে ফিডব্যাকটা কি, এটা শুনো তো পোলাপানের কাছ থেকে। দেখবেন যদি কোনো অকাম করে থাকেন, এমন এমন গালি দিবে ভাই আপনি সহ্য করতে পারবেন না। ঠিক আছে, আর গালি কিন্তু দেয় না, না শুনলে করতেছে না কথা, শুনছি দেখে করতেছি। সো ভাই ব্রাদাররা সব সাবধানে নে। কম টাকার পাল্লায় পড়ে ফেসবুকে দুনিয়ার পোস্ট দেখবা, ফেসবুকে 50% ছাড়, 100% ছাড়, 100% ছাড় কয় না এখন পর্যন্ত, 100% ছাড় কবে কদিন পরে। ঠিক আছে, 50% ছাড়, 70% ছাড়, 80% ছাড়, এবার ভর্তি হলে ওইটা ছাড়, ওইবার ভর্তি হলে ওইটা ছাড়। ঠিক আছে, ছাড় আর ছাড়, কদিন পরে কবে যে ভাই তোকে টাকাই লাগবে না, তো তোরা যায় তারপরে আমাদের টাকা পরিশোধ করিস। দেখেন না কদিন পরে কী হয়, কেজি হিসেবে জাপানের ভিসা পাওয়া যাবে মনে হচ্ছে। এমন হবে না, মানে বললাম আর কি, কিন্তু এরকম বলতে পারে যে তোরা আগে যাওয়ার পরে আমাদের পরিশোধ করিস, টাকা পরিশোধ করিস। ঠিক আছে, এরকম হইতেও পারে, কিন্তু যাই হোক আপনি সাবধান থাকেন, ভবিষ্যতে আপনার সব কিছু আপনার জাপানে আসার পরে আপনার সিদ্ধান্ত হবে সবচেয়ে বড় সিদ্ধান্ত। আপনি কোথায় পড়বেন কি না পড়বেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেউ আপনাকে এখানে প্রেশার ক্রিয়েট করতে পারবে না। আর বর্তমান জাপানে না ভাই এজেন্সির মালিক দিলেন কী করবো, এজেন্সির মালিকরা ঠিকই আছে। ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে, ওরা তো মানে 2 নম্বর এগুলো বড় সড়ো করে। ঠিক আছে, কিন্তু আপনারা যারা আছে না দেখবেন যে কম্পিউটারে বসে থেকে আপনার করে ফাইল টাইল প্রসেসিং করে, ছোটো ছোটো কাজবাজ করে, দেখবেন 4-5 জন মিলে বসে আছে, ওরা ভাই মনে হয় যে সানায়া তাকায় আছি ওদের পিয়ে। ঠিক আছে, ওনাদের পিয়ে হইতেছে ভাই সানায়া তাকায় আছি জাপানের প্রেসিডেন্ট, জাপানের প্রেসিডেন্ট ওনাদের পিয়ে, এরকম একটা ভাবসাব ভাই আপনার, এমন ভাব আপনারা দেখা হবে মনে হয় যে ভাই মাগো ওখানেই ভাই জাপানের অ্যাম্বাসির একটা শাখা বসে রয়েছে, এরকম মনে হবে আপনার কাছে। ঠিক আছে, ভালো হয়ে যান,
সবাই মিলে ভালো হয়ে যায়, দেশটা সুন্দর হোক। যারা আসতেছে এদের মধ্য থেকে কেউ না কেউ বাংলাদেশে গিয়ে এরপর নেতৃত্ব দিবে সম্ভবত, যদি কেউ দেয় সবার আগে দেখবেন দেশ পরিষ্কার করে ফেলাইছে, কারণ ওর অভ্যাস হয়ে যাবে দেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকার বা নিয়ম কানুনি করে। এই যে তারেক যা দেখতেছেন না, তারেক যে সে কাঠ মাঠ বানাইছে, ঠিক আছে, কিসের জন্য বানাইছে অন্ত, কারণ উনি থাইগা আছে সারা জীবন লন্ডনে, ঠিক আছে, ওইখানে ভাই দেখবেন যে এই জাপানের মতো এই কার্ড মাঠ চলে, এই পয়েন্ট কার্ড সেই পয়েন্ট কার্ড, এই কার্ড ওই কার্ড, ঠিক আছে, ওনার মাথায় সেট হয়ে গেছে। এই জন্য সে কয় কার্ড বানাবো আগে, ফ্যামিলি কার্ড বানা, এই কার্ড বানা, সেই কার্ড বানা, ঠিক আছে ভাই। এই জন্যে উন্নত দেশ থেকে থাইকে আসলে পরে সেই কিছুটা হইলেও তার প্রভাব ওইখানে পাওয়া যায়। এটা তারেক জিয়া দেখবেন যে দেখাইছে একটু আর কি, ওই কার্ডের কথা কয়া কয়া। আরও ইচ্ছা করলে আরও তো কিছু বলতে পারতো, কিন্তু কেন যে শুধু কার্ডটার কথা বললো সেটা আমি বুঝতেছি না। আরও তো ছিল, তাই না, মেট্রো রেল আছে, ঢাকা যদি এরকম ঢাকা ধরেন, ঢাকা গোল ধরলাম আমি, ঠিক আছে, ঢাকা গোল গোল করার ভিতরে আপনি চারপাশে সাইড অ্যাঙ্গেল করে মেট্রো রেল বানাই দেন তো, দেন এক মেট্রো রেলে ঢাকায় দাম কত কমে গেছে, ঠিক আছে। এরকম চারপাশে চারটা যদি মেট্রো রেল হয়, যেমন টোকিওর কথা বলি আমি, ইয়ামানোতো সেন, সাইকিও সেন, সুও সেন, ওদাকোয়ে সেন, মারুনোসি সেন, কত সেন ভাই, মানে লাইন, এক একটা লাইন, ঠিক আছে, সেন মানে লাইন, মানে এক একটা লাইন এক এক দিকে যাইতেছে, এদিকে ওইদিকে ওইদিকে, একটাই জায়গা মাটির, ধরেন একটা এত উপরে, মাটির এত উপরে, এটা মাটির এত নিচে, এটা মাটির এত নিচে, তারপরে আবার এত নিচে, ঠিক আছে, এরকম এটা এদিক যাইতেছে, এটা এদিক যাইতেছে, এটা এদিক যাইতেছে, এরকম যদি আপনি ঢাকায় করা করতে পারতেন তাহলে পরে ভাই কিন্তু ঢাকা কিন্তু কোনো জ্যামই হবে না, হন্তনে ঢাকায় জ্যাম হবে না ভাই। ট্রেনের বিকল্প যত চেষ্টাই করেন, যত রাস্তা মাস্তা বলে বানান না কেন ভাই, ট্রেনের বিকল্প নাই। এটা ট্রেনে একবার 2000 মানুষ আপনি পাঠাই দেন না কেন, আচ্ছা 1000 ধরলাম, জান 500 ধরলাম, একটা ট্রেনে একবারে 500টা মানুষ পাঠান, আবার 3 মিনিট পরে একটা ট্রেন ধরে আবার 500, এই 500টা মানুষ আপনি বাসে করে এইদিক থেকে এদিকে সবাই দেখেন তো, দেন কেমন লাগে। এইগুলোতে আপনি লন্ডনে পাইছেন, কিন্তু ওইগুলো না করে খালি কার্ডটাই বানাইছেন, না দায়ী যাবো, আস্তে আস্তে করেন, সমস্যা নাই। আমি চাই ঢাকায় মেট্রো রেল হোক, ঠিক আছে, টাকা মাকা যা লাগে ওখানে লাগান, এসব জিনিস করলে পরে যদি, এমনিতে মানুষ কষ্ট করে, এমনিতে মানুষ এই কষ্ট করে, এই জিনিসের দাম বেশি, ওই জিনিসের দাম বেশি, এই সমস্যা সেই সমস্যা, এমনিতেই তো কষ্ট করে, আর একটু কষ্ট নাই করলো, কিন্তু আপনি লাইন টাইন বানান, দৌলতিয়া ঘাট থেকে এটা বানান, পদ্মা সেতু থেকে ওই দরকার নাই, ওইটা এক্সপ্রেস হাইওয়ে আছে, গাড়িতে আসুক সবাই। মানিকগঞ্জ থেকে সরাসরি নারায়ণগঞ্জ পর্যন্ত এটা লাইন করেন, সাভার, নবীনগর, গাবতলী, ধানমন্ডি, তারপরে এটা কি বলে গুলিস্থান, যাত্রাবাড়ি হয়ে চলে গেল আপনার নারায়ণগঞ্জ, র্যাপিড ট্রেন, মাঝে মাঝে কয়েকটা স্টেশনে থামবে, যে আপনি সেটা আপনারা বাছাই করে দেবেন, ঠিক আছে, যেসব স্টেশনে বেশি ভিড় হবে মানুষ, যেখানে মানে কর্মব্যস্ততা মানুষের এখানে বেশি, মানে একটা র্যাপিড করেন, তার পিছে পিছে একটা একটা লোকাল দেন, সব স্টেশনে থামবে, তাই জাপানে এই সিস্টেমে করে, ঠিক আছে, একটা র্যাপিড থাকবে, একটা লোকাল থাকবে, ভাড়া একই, আপনার যদি দ্রুত যাওয়ার ইচ্ছা করে আপনি দ্বারা এই র্যাপিডে যান, চলে যান, সমস্যা নাই। আপনার যদি মাঝখানে দেন নামার দরকার পরে আপনি লোকালে যান, ভাড়া একই, ভাড়া কোনো বেশি নাই, র্যাপিড দিয়ে ভাড়া বেশি হবে এরকম কোনো কাহিনী নেই, একই ট্রেন যাবে, একই রাস্তায় যাবে, কিন্তু একটা লোকাল থাকবে আর একটা র্যাপিড থাকবে। আর ওই কিন্তু এখানে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং দরকার আছে ভাই, ঠিক আছে, র্যাপিড যখন যাবে দেখা গেলো আগে একটা লোকাল রয়েছে, র্যাপিড আসতে পিছনে মেরে দিবি কিন্তু আবার, ঠিক আছে, ওইরকম ইঞ্জিনিয়ারিং করে ওই লোকালটাকে সরাইতে হবে, পাশের রাস্তায় নিতে হবে, পাশের রাস্তায় নিয়ে র্যাপিড পার হয়ে যাবে, বা যেই সব স্টেশনে আপনার র্যাপিডটা থামবে না, বা বা যেসব স্টেশনে লোকাল ট্রেন থামবে ওইখানে লোকাল ট্রেনটা থামায়া পাশের রাস্তায় র্যাপিড নিয়ে যেতে হবে, র্যাপিড নিয়ে র্যাপিড মাঝখান দিয়ে টেনে বেরিয়ে যাবে, ঠিক আছে, ওইটা আর তোমার পিছিয়ে পিছিয়ে যাবে, এইরকম ইঞ্জিনিয়ারিং জাপানে চলে। তো এই জিনিসগুলো যদি আপনি ঢাকা যত মতো না করতে পারবেন বা আপনি যত চেষ্টাই করেন না কেন, জ্যাম আপনি ঢাকা থেকে সরাতে পারবেনই না, ঠিক আছে, অসম্ভব, ট্রেন ছাড়া অসম্ভব ভাই। যত যত উন্নত কান্ট্রিগুলো দেখেন না কেন যেখানে জ্যাম ট্যাম নাই, সবাই ভাই ট্রেন ভাই, মেট্রোর বিপরীতে ভাই অসম্ভব, ঠিক আছে, রাজধানীতে মেট্রো দরকারই হয়, আবার মেট্রোর হামাশিতে চলে গেছে ভাই, কোন জায়গায় আসলাম জাপানের কথাবার্তায় চলে গেছে মেট্রোতে। যাই হোক, আজকে এই পর্যন্তই না, বাই বাই, উৎকারে।